বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তা হলো নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায় অর্থাৎ 14 অধ্যায়, চতুর্দশ অধ্যায়। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো জীব প্রযুক্তি। তো আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব তা হলো জীব প্রযুক্তি কি, টিস্যু কালচার ও এর ধাপসমূহ। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি দুইটি শব্দ থেকে এসেছে। একটি হলো বায়োলজি অর্থাৎ জীব, অন্যটি হলো টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি। দুইটি শব্দের সমন্বয়ে বায়োটেকনোলজি শব্দটি উৎপত্তি হয়েছে। 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি সর্বপ্রথম এই শব্দটি প্রবর্তন করেন। জীব প্রযুক্তি হলো অণুজীব বা এর অংশবিশেষ অথবা জীবকোষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভাবন প্রক্রিয়া। অর্থাৎ জীবকোষ বা অণুজীব অথবা এর অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের তৈরি করার প্রক্রিয়াকে বলে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি এটা নতুন কোনো বিষয় নয়, বরঞ্চ মানব সভ্যতার ওশানলগ্ন থেকে এটি প্রচালিত হয়ে আসতেছে। আমরা গাজন এবং চেলাইকরণের সাথে সবাই পরিচিত। এই গাজন এবং চেলাইকরণ প্রক্রিয়াটাও এক ধরনের জীব প্রযুক্তি। 1863 সালে বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেল বংশগতি বা কৌলিক তত্ত্বের সূত্রগুলো আবিষ্কারের পর জীব প্রযুক্তিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এরপরে 1953 সালে ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ অণুর দ্বিসূত্র মডেল আবিষ্কারের পর থেকে জীব প্রযুক্তি আধুনিক হয়েছে। তো আমরা জীব প্রযুক্তি সম্পর্কে জানলাম। জীব প্রযুক্তি হলো অণুজীব বা জীবকোষ বা এর অংশবিশেষ ব্যবহার করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো জীব সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তির দুইটি দিক আছে। একটি হলো টিস্যু কালচার এবং অন্যটি হলো জিন প্রকৌশলী বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বা এখানে আমরা আরেকটা কথা বলতে পারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত রিকম্বিনেন্ট ডিএনএ। আজকে আমরা জীব প্রযুক্তির একটা দিক নিয়ে আলোচনা করব, সেটা হলো টিস্যু কালচার। টিস্যু কালচার উদ্ভিদের বিভিন্ন অংশে বিভিন্ন রকম টটিপটেন্ট কোষ থাকে, স্টেম কোষ থাকে। টটিপটেন্ট বলতে সাধারণত একটি কোষের বিভাজন ক্ষমতাকে বোঝায়। একটি কোষ তার বিভাজন ক্ষমতা কত, এই মানকে টটিপটেন্সি বলা হয়। অর্থাৎ কিছু কোষ বা কিছু কোষের গুচ্ছ বা টিস্যুকে ব্যবহার করে নতুন
আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানোই টিস্যু কালচারের মূলনীতি। অর্থাৎ টিস্যু কালচার বলতে আমরা সাধারণত টিস্যুকে জীবাণুমুক্ত বর্ধক পরিবেশে এর বর্ধিতকরণ প্রক্রিয়াকেই বোঝায়। টিস্যু কালচার এর ধাপ, টিস্যু কালচারের কয়েকটি ধাপ আছে, তার মধ্যে একটি হলো মাতৃ উদ্ভিদ নির্বাচন। একটি হলো মাতৃ উদ্ভিদ নির্বাচন। আমরা টিস্যু কালচারের জন্য সাধারণত রোগমুক্ত, উন্নত জাত, অধিক ফলনশীল জাত এরকম কোনো উদ্ভিদকে আমরা নির্বাচন করব। এই উদ্ভিদ থেকে কিছু অংশ কিছু পার্শ্বমুকুল হতে পারে, তারপরে পাতার কোষ হতে পারে, মূলের কোষ হতে পারে, পরাগরেণু হতে পারে ইত্যাদি। এইগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। তো মাতৃ উদ্ভিদ সবসময় সুস্থ, নিরোগ, উন্নত জাত সম্পন্ন হতে হবে। তো এখানে মাতৃ উদ্ভিদ থেকে আমরা যে অংশ টিস্যু কালচারের উদ্দেশ্যে পৃথক করে নিব সেই অংশকে এক্সপ্লান্ট বলা হয়। অর্থাৎ এখানে একটি ক নাম্বার কোশ্চেন থেকে যায়, এক্সপ্লান্ট কি? এক্সপ্লান্ট কি? এক্সপ্লান্ট হলো টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নেওয়া হয় তাকে টিস্যু কালচার বলে। তাহলে এক্সপ্লান্ট কি, এই জ্ঞানমূলক কোশ্চেনটি এই অংশের মধ্যে আমরা পাবো। অর্থাৎ টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নেওয়া হয় তাকে টিস্যু কালচার বলে। যে অংশ বলতে কোষ বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যুগুচ্ছ বা কোষগুচ্ছ, এরকম কক্ষমুকুল, পার্শ্বমুকুল, মূলের অগ্রকোষ অথবা পরাগরেণু ইত্যাদি। এরপরে আমরা মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট নির্বাচন করার পরে যে ধাপটি আমাদের জানতে হবে সেটা হচ্ছে আবাদ মাধ্যম প্রতিষ্ঠা। আবাদ মাধ্যম প্রতিষ্ঠা। অর্থাৎ এই এক্সপ্লান্টকে, টিস্যুকে যে মিডিয়ামে, কালচার মিডিয়ামে আমরা গ্রো করব, জন্মাবো, ওই কালচার মিডিয়াম তৈরি করতে হবে। সাধারণত কালচার মিডিয়াম তৈরি করতে গেলে বিভিন্ন প্রকারের খনিজ লবণ, উদ্ভিদের বৃদ্ধির জন্য বিভিন্ন পুষ্টি উপাদান, ভিটামিন, ফাইটোহরমোন এবং সুক্রোজের প্রয়োজন। অর্থাৎ এখানে আমরা দেখব খনিজ লবণ, খনিজ লবণ, ভিটামিন, ফাইটোহরমোন, এছাড়াও সুক্রোজ। তো উদ্ভিদের বৃদ্ধির জন্য বিভিন্ন খনিজ লবণ, এবার পুষ্টি উপাদান ইত্যাদি। অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিভিন্ন খনিজ লবণ, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ এবং পুষ্টি, এইগুলা দিয়ে একটা আবাদ মাধ্যম তৈরি করব। আবাদ মাধ্যমকে জমাট বা সেমি সলিড বা অর্ধ কঠিন, প্রায় কঠিন এরকম মাধ্যম তৈরি করতে হলে এই মিশ্রণের সাথে নির্দিষ্ট মাত্রায় বা পরিমিত মাত্রায় এগার পাউডার
এগার পাউডার যোগ করতে হবে। এগার পাউডার যোগ করতে হবে। এগার পাউডার সাধারণত আবাদ মাধ্যমকে জমাট বাঁধার জন্য ব্যবহার করা হয়। তো এই ছিল আবাদ মাধ্যম প্রতিষ্ঠা। আবাদ মাধ্যমে এই সকল উপাদান দিয়ে আমরা যে আবাদ মাধ্যম তৈরি করি, এই আবাদ মাধ্যমের মধ্যে টিস্যুর গুচ্ছ বা কোষ গুচ্ছ নিলে পারে এখানে গ্রো হবে, সেল ডিভিশন হবে, কোষ বিভাজন হবে। কোষ বিভাজন হওয়ার পরে এখানে কোষের একটা স্তূপ পরিণত হবে। এই জন্য আমরা এই আবাদ মাধ্যম প্রতিষ্ঠা করব। তো আবাদ মাধ্যম প্রতিষ্ঠা করতে গেলে আবাদ মাধ্যমের মধ্যে বিভিন্ন জীবাণু থাকতে পারে, যা কিনা পরবর্তীতে এখানে জন্মানো উদ্ভিদগুলোকে আক্রমণ করে রোগ সৃষ্টি করতে পারে। এই জন্য আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করতে হবে, অর্থাৎ জীবাণুমুক্ত আবাদ মাধ্যম প্রতিষ্ঠা। জীবাণুমুক্ত আবাদ মাধ্যম প্রতিষ্ঠা। তো জীবাণুমুক্ত আবাদ মাধ্যম প্রতিষ্ঠার জন্য এটাকে এই প্রস্তুতকৃত আবাদ মাধ্যমকে টেস্ট টিউবে হতে পারে বিভিন্ন পাত্রে নিয়ে আমরা অটোক্লেভ মেশিনে দিয়ে আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করতে পারি। অর্থাৎ জীবাণুমুক্ত আবাদ মাধ্যম প্রতিষ্ঠার জন্য যে মেশিনটা, যে যন্ত্রটা প্রয়োজন হয় তার নাম হলো অটোক্লেভ। অটোক্লেভ মেশিন। এই অটোক্লেভ মেশিনের টেম্পারেচার, তারপরে এয়ার প্রেসার এবং টাইম সবগুলোই কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। তো এই আবাদ মাধ্যম জীবাণুমুক্ত করার জন্য প্রস্তুতকৃত আবাদ মাধ্যমকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 IB/স্কয়ার ইঞ্চি বায়ু চাপে 20 মিনিট রেখে দিলে এই আবাদ মাধ্যমটা জীবাণুমুক্ত হয়ে যাবে। অর্থাৎ আবাদ মাধ্যমকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 স্কয়ার বায়ু চাপে 20 মিনিট রেখে দিলে আবাদ মাধ্যমটি জীবাণুমুক্ত হয়ে যাবে। এই আবাদ মাধ্যম যেহেতু 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে উত্তপ্ত থাকবে, তাই টিস্যুকে এখানে স্থাপন করার আগে আবাদ মাধ্যমকে কক্ষ তাপমাত্রায় আনতে হবে, অর্থাৎ ঠান্ডা করতে হবে। তো কক্ষ তাপমাত্রায় এনে এমন একটা নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে এখানে রাখতে হবে যার তাপমাত্রা 25 ± 2, অর্থাৎ 25-এর থেকে 2 কম বেশি হতে পারে, এরকম 25-এর 2 বেশি অথবা 2 কম, এরকম কোন কক্ষে, অর্থাৎ এখানে আমরা দেখি 23 থেকে 27 এরকম মানের ডিগ্রি সেলসিয়াস তাপ বহন আছে, এরকম কোন মানের কক্ষে রাখতে হবে। এরপরে আবাদ মাধ্যম প্রতিষ্ঠার পরে যে আমরা আবাদ মাধ্যমটা অটোক্লেভ মেশিন থেকে বের করে আনবো, এটাকে আমরা অবশ্যই বিভিন্ন ঢাকনি দিয়ে, যদি টেস্ট টিউব হয় তাহলে তুলা দিয়ে, পেট্রি ডিশ হলে পেট্রি ডিশকে ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে, যেন বাইরের থেকে কোনো জীবাণু ইনোকুলেশন না হয়, জীবাণু এখানে প্রবেশ করতে না পারে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আবাদ মাধ্যম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবাদ মাধ্যমের মধ্যে এই এক্সপ্লান্ট, অর্থাৎ যেটাকে আমরা টিস্যু কালচারের যে উদ্ভিদের যে অংশকে আমরা টিস্যু কালচারের জন্য আলাদা করে নিয়েছি, ওই আবাদ মাধ্যমের মধ্যে ওই টিস্যুগুলোকে স্থাপন করতে হবে। তো স্থাপন করার পরে যেহেতু আবাদ মাধ্যমের মধ্যে বিভিন্ন উদ্ভিদের বৃদ্ধির জন্য বিভিন্ন ফাইটো হরমোন, ভিটামিন, খনিজ লবণ, পুষ্টি, সুক্রোজ ইত্যাদি থাকবে, এগুলোর কারণে ওই কোষ টিস্যু বা কোষ গুচ্ছগুলো ওইখানে সেল ডিভিশন হয়ে একটা অবয়বহীন
টিস্যু মন্ডে পরিণত হবে। অবয়বহীন বলতে এখানে ডালপালা বা গাছ বা কাণ্ড এরকম মূল এরকম কোনো কিছুই থাকবে না, শুধু একটা বড় একটা টিস্যুর গুচ্ছ অর্থাৎ ক্যালাসে পরিণত হবে। এখানে আসে ক্যালাস কি, এখানে একটা কোশ্চেন আসে ক্যালাস কি। টিস্যু কালচারের সময় যে অবয়বহীন টিস্যু মন্ড বা টিস্যুর স্তূপ এইটাকে ক্যালাস বলা হয়। তো এই ক্যালাস থেকে কিছুদিন পরে আস্তে আস্তে ওখান থেকে অনুচারা গজাবে, অনুচারা ছোট ছোট চারা গজাবে। এই চারাগুলো গজাবে, কিন্তু লক্ষণীয় বিষয় এই চারার মধ্যে এই চারার গোড়ায় কোনো মূল থাকবে না। তো গাছের মূল না থাকলে এই গাছ কিন্তু পরবর্তীতে কোথাও লাগানো যাবে না। সেই জন্য এই অনুচারাগুলোকে পৃথক করে নিয়ে পরবর্তী ধাপ অর্থাৎ মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করতে হবে। অর্থাৎ এর পরের ধাপের নাম হলো মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। অর্থাৎ এর পরের ধাপ হলো মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। অর্থাৎ এই অনুচারা অর্থাৎ এই সে ছোট ক্যালাস থেকে বা অবয়ব টিস্যুমণ্ড থেকে যখন অনুচারা হবে, এই অনুচারাকে পৃথক করে নিয়ে আর একটা মূল উৎপাদক মাধ্যমের মধ্যে এটাকে স্থানান্তর করতে হবে। অর্থাৎ এখানে আমরা ওই চারাটাকে স্থানান্তর করলাম, যে চারাটা আমরা ওখানে পেয়েছি। এখানে দেওয়ার পরে এই চারা থেকে মূল গজাবে, এই চারা থেকে মূল গজাবে। মূল গজানোর পরে এই চারাগুলো সরাসরি যদি আমি মাঠে রোপণ করি তাহলে এর অ্যাডাপ্টেশন পাওয়ার এখনো স্ট্রং বা মজবুত হয় নাই। কেন? এটা এতদিনে একটা কক্ষের মধ্যে ছিল, হঠাৎ করে রেখে নিয়ে আমি যদি রোদের কোনো পরিবেশে, প্রখর তাপমাত্রা এরকম কোনো পরিবেশে, প্রখর রোদের পরিবেশে আমি ওকে লাগিয়ে রাখি, তো ওখানে ও ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে না পেরে তো ওখানে ও নষ্ট হয়ে যাবে, মারা যাবে, এরকম সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য অ্যাডাপ্টেশন পাওয়ার গ্রো করার জন্য মূল উৎপাদক মাধ্যম থেকে এই গাছগুলোকে পরবর্তী ধাপ অর্থাৎ টবে স্থানান্তর করতে হবে। টবে স্থানান্তর করে এই গবেষণার কক্ষ থেকে, ল্যাবরেটরি রুম থেকে এই চারাগুলো টবে নিয়ে কিছুক্ষণে বেলকুনিতে বা রোদের কোনো পরিবেশে রাখতে হবে। আবার কিছুক্ষণ পরে ওকে নিয়ে আবার সেই গবেষণার ঘরে কক্ষের মধ্যে আনা রাখতে হবে। এভাবে আনা নেওয়া করার মাধ্যমে কিছুক্ষণ রোদে, কিছুক্ষণ ছায়ায়, কিছুক্ষণ রোদে, কিছুক্ষণ গবেষণার কক্ষে, এভাবে আনা নেওয়া বা ওই বিভিন্ন পরিবেশের মধ্যে আনা নেওয়ার কারণে এই চারাগুলো টবে স্থানান্তর করা অর্থাৎ টবে লাগানো চারাগুলো তখন অ্যাডাপ্টেশন পাওয়ার গ্রো করবে। অর্থাৎ টবে লাগানো চারাগুলো আস্তে আস্তে অভিযোজন ক্ষমতা লাভ করবে। এরপরে টব থেকে পরবর্তীতে আমরা এই টবের গাছটিকে আমরা মাঠ পর্যায়ে স্থানান্তর করতে পারবো। এর পরবর্তী ধাপ হলো মাঠ পর্যায়ে স্থানান্তর। অর্থাৎ টবে যে চারাগুলো আমরা নিছি, এই চারাগুলো পরবর্তীতে আমরা মাঠে নিয়ে মাঠের পরিবেশে রোপণ করব। এভাবে আমরা অতি অল্প সময়ে অনেক চারা উৎপাদন করতে পারি। অতি অল্প সময়ে রোগমুক্ত অনেক চারা উৎপাদন করতে পারি। রোগমুক্ত বলার কারণ কি? যে আমরা যে এক্সপ্লান্টটা অর্থাৎ মাত্র উদ্ভিদ নির্বাচন করেছি, এক্সপ্লান্টটা নিয়েছি, এইগুলো অবশ্যই মেরিস্টেম টিস্যু অর্থাৎ বিভাজনক্ষম অঞ্চল থেকে আমরা এই টিস্যুকে কালেক্ট করছি, যেমন মূল, কাণ্ডের অগ্রভাগ, কাক্ষিক মুকুল, পরাগরেণু ইত্যাদি।
তো এই অঞ্চলের কোনো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এরা এখানে এই জীবাণুগুলো আক্রমণ করে এখানে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। কারণ আক্রমণ করার পরে যে অঞ্চলে আক্রমণ করে মূল বা কাণ্ডের অগ্রভাগে, ওটা দ্রুত বৃদ্ধি পায়, ওকে নিচে রেখে আবার উপর উঠে যায়, অর্থাৎ দ্রুত সেল ডিভিশন হয়। এই দ্রুত সেল ডিভিশন হওয়ার কারণে কখন মূল এবং কাণ্ডের অগ্রপ্রান্ত অর্থাৎ মেরিস্টেম টিস্যু, যেগুলো শীর্ষস্থ ভাজক কলা, এরা সবসময় রোগমুক্ত থাকে। তো রোগমুক্ত টিস্যু থেকে যে আমরা চারাগুলো পাবো, অবশ্যই সেই চারাগুলো রোগমুক্ত পাবো। তো এই টিস্যু কালচারের মাধ্যমে অল্প সময়ে অধিক পরিমাণে রোগমুক্ত সুস্থ চারা উৎপাদন করা সম্ভব হয়। এছাড়াও যে সকল উদ্ভিদের ফুল হয় না, বীজ হয় না, বা কোনো উদ্ভিদ বিলুপ্তির পথে চলে যাচ্ছে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, তো আমরা ওই জাতকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য অর্থাৎ বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য আমরা গবেষণার পরিবেশে ল্যাবরেটরি রুমে আমরা অল্প সময় এভাবে অধিক চারা উৎপাদন করে ওই প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারি। তাহলে আমরা টিস্যু কালচার শিখলাম, অর্থাৎ টিস্যুর গুচ্ছ থেকে কিভাবে গাছ তৈরি করা হয়, চারা তৈরি করা হয়। প্রথমে আমাকে মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে, অর্থাৎ এক্সপ্লান্ট নির্বাচন করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদেরকে আবাদ মাধ্যম প্রতিষ্ঠা করতে হবে, যেখানে আমরা এক্সপ্লান্টটাকে গ্রো করব। আবাদ মাধ্যম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পুষ্টি উপাদান, ফাইটোহরমোন, খনিজ লবণ, সুক্রোজ এবং এটাকে জমাট বাঁধার জন্য এগার পাউডার নিতে হবে। এই আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করতে হবে। আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করার জন্য 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20-15 বায়ুচাপ পার ইঞ্চি, এরপরে 20 মিনিট আমাকে আবাদ মাধ্যমকে অটোক্লেভ মেশিনে রাখতে হবে। এভাবে আবাদ মাধ্যমটা জীবাণুমুক্ত হয়ে যাবে। পরবর্তীতে আবাদ মাধ্যম ঠান্ডা করে আবাদ মাধ্যমের মধ্যে যেই এক্সপ্লান্ট আমরা নির্বাচন করেছি ওটাকে স্থাপন করতে হবে। এখান থেকে ছোট ছোট চারা গজাবে। এই চারাগুলোকে আলাদা করে আমরা আরেকটা আবাদ মাধ্যম তৈরি করব, যেখানে মূল উৎপাদনের জন্য বিভিন্ন উপাদান থাকবে। মূল উৎপাদক মাধ্যম, অর্থাৎ এই মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করলে অনুচারাগুলো থেকে মূল তৈরি হবে। এই চারাগুলোকে মূল উৎপাদক মাধ্যম থেকে পরবর্তীতে টবে স্থানান্তর করতে হবে। এই টব থেকে পরবর্তীতে মাঠ পর্যায়ে স্থানান্তর করতে হবে। এভাবে এই কার্যগুলো আমরা সম্পন্ন করে অল্প সময়ে কোনো বিভাজনক্ষম কোষ থেকে আমরা উদ্ভিদ বা চারা তৈরি করতে পারি। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা এই আলোচনাগুলো বাড়িতে বেশি বেশি পড়ব, বেশি বেশি শুনবো, বেশি বেশি জানবো এবং পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে অনুধাবনমূলক কোশ্চেন আসে, এখান থেকে জ্ঞানমূলক কোশ্চেন আসে, এখান থেকে সিকিউ কোশ্চেন আসে। এগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। সবাইকে সবার সুস্বাস্থ্য এবং সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।